ব্রাহ্মণের জমিতে নিচু জাতের প্রস্তর ফলক। গঙ্গার জলে ভাসিয়ে দেয় এই প্রস্তর ফলক। না না, আমি এই ঘাট কিছুতেই ভাঙতে দেব না, কিছুতেই না। আপনারা কেন গায়ের মানুষের মঙ্গলের কথা না ভেবে এমন জেদ করছেন? কেন এমন জেদ করছেন? আমরা তো আর কিচ্ছুটি চাই না, আমরা চাই শুধু এই নদীর জল ব্যবহার করতে, আর তার জন্য চাই বাঁধানো ঘাট, আর কিচ্ছু নয়। গায়ের মানুষদের আপনাদের জমি অধিকার করার কোনো স্বাদ নেই। মা তুমি এখানে কি করছো? মা মা তুমি এখান থেকে যাও। মা একজন মেয়ে মানুষের এত বড় অস্পর্ধা, একগা লোকের সামনে এইভাবে বেরিয়ে আসে বাড়ির বউ। আপনার এই অতি আশকারা সমাজ মেনে নেবে না মশাই। আর এই বউটি একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে। তাকে প্রশ্রয় দিচ্ছেন আপনি। এত কথা বলিস না রানী, এদিকে আয়। রানী দাঁড়িয়ে থাকিস না রানী, চলে আয় বলছি। মেয়ে মানুষের পরের জমি দখল করছে, এত স্পর্ধা, এত পাপ, এত অনাচার আমি সহ্য করবো না। জমিটা দখল হয়নি, জমি দখল হয়নি। ঘাট হয়েছে একেবারে নদীর পাড়ে, জলের ধারে। গঙ্গা মাটি দিয়ে পাড় তৈরি ছিল, আর সেই পাড় বড় পিচ্ছিল ছিল। তবে কিসের পাপ, কিসের অন্যায় হয়েছে? তাও কিসের অন্যায় হয়েছে? নদীর জল আর ঘাট সে তো প্রকৃতির দান। প্রকৃতির দানের ওপর কারোর অধিকার খাটে না, কারোর অধিকার নেই। এই ঘাট তাই জমিদারের নয়, প্রকৃতির দান, মা গঙ্গার কৃপা। ওপরের জমি জমিদারের, কিন্তু ঘাটের নয়। ওঠো মা লক্ষ্মী, ওঠো। আমি কথা দিচ্ছি মা, এই ঘাট থাকবে। কারা এই ঘাট ব্যবহার করবে না করবে আমার জানা নেই, এবং সে বিষয়ে আমার কোনো বক্তব্যও নেই। কিন্তু প্রয়োজনে এই ঘাট বাঁচানোর জন্য আমি বড় লাট অব্দি যাব। জমিদারের কর্তব্য প্রজাদের সুখ দুঃখ সুবিধা অসুবিধা দেখা, কিন্তু তার বদলে জমিদার যদি প্রজাদের নিজের উদ্যোগে করা সৎ কাজে বাধা দেয়, তাহলে সরকার বাহাদুরকে তো জানাতেই হয়। আর স্থির বিশ্বাস তারা এর প্রতিকার করবেন। তাদেরকে এটুকু বোঝানোর ক্ষমতা এই প্রীতরাম্মার রাখে। তুই এই গায়ের মেয়ে, এখানে ওর পর্দা কিসে? কেউ এখানে তোর পর পুরুষ নয়। তুই গায়ের মানুষের মঙ্গলের জন্য কাজ করেছিস, তুই কাঁদছিস কেন? আজ গায়ের সব মানুষ সর্বসম্মুখে জানাক এ ঘাট তারা ব্যবহার করবে কি করবে না। আমরা ব্যবহার করব, কোনো অনিয়ম মানব না। রতন ঠাকুর, আপনি গায়ের মাতা, আপনারা কোন সমাজ থেকে তাড়ালো আমরা বুঝি নাই। তবে গায়ের মানুষ হিসেবে বলতে পারি আপনি আমাদের সব, আপনার বিধান মেনেই আমরা চলবো। বেশ, তাহলে এই ঘাটে সবার মঙ্গলের জন্য প্রদীপ ভাসাবো গঙ্গার বক্ষে। এই ঘাটেই হবে গঙ্গার পুজো। বন্দুক লেকের দিয়ে আটকালে আটকান,
না হয় আমাদের রক্তে লাল হয়ে যাবে গঙ্গা। তবু উৎসব হবে এই ঘাটে। আমার সংসারখানা কেমন যেন ভেঙে চুরে যাচ্ছে, বড় খালি হয়ে যাচ্ছে গো মা। রক্ষে করো, তুমি রক্ষে করো আমার সংসার। কারোর যেন কুদৃষ্টি না পড়ে আমার সংসারে। সকলের মঙ্গল করো মা, সকলকে ভালো রেখো। আমার সংসারে মা নক্কি যেন অচলা থাকেন। তুমি দেখো মা, তুমি দেখো। বৌমা, এসো মা, এসো আমার মা নক্কি। এসো এসো, ভেতরে এসো মা, ভেতরে এসো। আচ্ছা, আপনি যে আজকে বৌমাকে নিয়ে ফিরছেন সে কথা আমাকে বলে যাননি তো। আচ্ছা বেশ বেশ, আমি সব ব্যবস্থা করছি। ওরে সুবালা, মুক্তা, কোথায় গেলি সব? বাবা থাক 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 থাক, জনার্দন তোমার মঙ্গল করুন বাবা, মঙ্গল করুন। তা চন্দরকে দেখছি না তো বাবা, সে কি আসেনি? মা, চন্দ্র তো হালি শহরে ছিল না, সে তালুক দেখতে গেছে। ফিরে আসার পর থেকে তো কত কথাই শুনছি বাবা, কেউ তো কইতে পারছে না যে চন্দ্র কবে ফিরবে। ঘরে যার এমন বয়সটা বউ, সে যে কেন বেবাগী হলো আমি তো সেটাই বুঝতে পারছি। বড় বৌমা, তুমি ছোট বৌমাকে ভিতরে নিয়ে যাও, আমি ঘরে যাচ্ছি। থাক বাচ্চা থাক, আর পেন নামের দরকার নেই, অনেক হয়েছে। চন্দ্র যাতে বেবাগী না হয় তাই তার বিয়ে দেয়া হয়েছিল তিনবারের জন্য। এখন তো দেখছি সবই বৃথা গেল। বউ, তুই মেজ কুড়িমা ছোট কুড়িমাকে পেন নাম সেরে ঘরে চ, অনেকটা পথ এসেছিস তো। থাক থাক থাক, আশীর্বাদ করি জনমেয়স্তি হও, আর খুব শিগগির যেন তোমার কোল ভরে। থাক থাক বাচ্চা থাক, এবার একটু ঘর সংসারে মন দাও বুঝলে। চন্দ্র
চন্দরের যে কেন ঘরে মন বসে না, কিছু মনে করো নে। বউ মন বারমুখো হলে স্বামীর কি আর ঘরে মন বসে? বসে নে। ওর কথায় কিছু মনে করো নে বউ। চন্দর আমাদের এমন সোনার টুকরো বউকে ছেড়ে কখনো কোথাও যাবে না। সে যে তোমায় রাজরানী করে রাখবে গো। ও কি গো, তোমার গায়ে সব গয়না গেল কোথায়? গা ভর্তি গয়না ছিল না? সব গয়না খুলে রেখেছিস না রে বউ? চল চল এখন ঘরে চল। মেজো খুড়িমা, আপনি যদি অনুমতি দেন তো, অনেকটা পথ এসেছে তো। হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়ালই ছিল না। নিয়ে যাও। চ বউ। চন্দর যাতে বেবাগি না হয় তাই তার বিয়ে দেয়া হয়েছিল তিনবারের জন্য। এখন তো দেখছি সবই বৃথা গেল। কিছুই বৃথা যায়নি মায়া, কিছুই বৃথা যায়নি। আমি যদি নিজে ওখানে না যেতুম তাহলে কি মা লক্ষ্মীর কাণ্ডখানা দেখতে পেতুম? ভাবতে পারো মায়া, একা মেয়ে জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, আর তাই দেখে গোটা গাঁ শুদ্ধ লোক তার পাশে এসে দাঁড়ালো। এ আপনি কি বলছেন? বৌমা জমিদারের সামনে দাঁড়ালো? তাহলে আর বলছি কি, শুধু কি তাই, যে ভাস্কর ন্যায়রত্ন আমাদের মা লক্ষ্মীর তেজবরের সঙ্গে বিয়ে দিতে গেছিল, সে পর্যন্ত আমার মায়ের হয়ে অগস্যাস্ত্রীর বিধান অগ্রাহ্য করলে আমি তো তাজ্জব মনে গেল। আপনি যাই বলুন না কেন, এবার বৌমার রাশ টানা দরকার। সে হলো ঘরের বউ, মা লক্ষ্মী। এমন করে হুটহাট করে বেকার সে তার সকলের সামনে আসা, অমন করে বামুনদের মুখে মুখে তর্ক করা, না না না, এ ঠিক নয়, এ ঠিক নয়। তাছাড়া মা রয়েছেন, ভাবুন তো আপনি, এই কথা কানা যদি মায়ের কানে ওঠে। উঠিও না, উঠিও না, কিন্তু আশেপাশেই আছেন, নিশ্চয়ই শুনবেন। আলাদা করে জানানোর প্রয়োজন নেই। তবে সত্যি বলছি মায়া, আমি মা লক্ষ্মীর ওই সাহস, ধারালো বুদ্ধি এসব দেখে তাজ্জব হয়ে গেছি। এই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ওর মধ্যে কিন্তু অনেক সম্ভাবনা আছে মায়া। আচ্ছা, বৌমার মধ্যে যুক্তি, তারপর সাহস, বুদ্ধি, এইসব দিয়ে কি হবে বলুন তো? বারে, তাকে চন্দ্রের পাশে দাঁড়াতে হবে না জীবনে? আদর্শ সহধর্মিনীর মতো সে চন্দ্রের পাশে পাশে থাকবে, তাকে বিপদে আপদে বুদ্ধি যোগাবে, ঠিক যেমন তুমি আমার পাশে থাকো। মায়া, মায়া, আমি দেখতে পাচ্ছি মা লক্ষ্মী ক্রমে ক্রমে তোমার পরে সংসারের কর্ত্রী হয়ে উঠবে। তুমি দেখো মায়া, চন্দ্র চাইলে না মা লক্ষ্মী তাকে ব্যবসাতেও বুদ্ধি যোগাতে পারবে। থাক পিতরম থাক, ও বউকে আর তুমি মাথায় তুলো নে। তুমি বউয়ের যেসব গুণের কথা কইছো না, এই সমাজে সেই সব গুণের মেয়েদের ধিঙ্গি বলা হয়। সংসারে মেয়েদের ঠাঁই পুরুষের পাশে নয়, তাদের পায়ের কাছে। স্বামীরা বউয়ের সেবা যত্ন চায়, ব্যবসায় পরামর্শ নয়। আরে বাবা, পরামর্শ দেবার জন্য তো লোক আছে। এই যে যুগী এখনো তোমার দাসী পিতরা, তোমার কথায় ওঠে বসে। সে কিন্তু তোমার ওই বউয়ের মতো নিজের ইচ্ছেতে চলেনি।
থাক মা, এখন এসব কথা থাক। উনি সবেমাত্র বাড়ি ফিরেছেন, এখন তুমি দেখ যোগী, কথাটা যখন উঠেছে তখন আমি কথাটা কইব। আমার অভিজ্ঞতায় বলে চন্দনের মন ওই বউয়ের থেকে উঠে গেছে, কিন্তু সেই লজ্জায় কিছু কইতে পারছে না। নিজের পছন্দ মতো বিয়েটা করেছিল কিনা। আমি তো আগেই বলেছিলাম ও বউ সংসার করার যোগ্য নয়। এখন দেখো চন্দনের দশা, ছেলেটা ঘর ছেড়ে কোথায় আছে সে একমাত্র জনার্দনই জানেন। কাঁদ কাঁদ মুখ করে কাঁদ, কেঁদে নিজের মনের ভার নামিয়ে নে। আচ্ছা দিদি, একখানে কথা শুনবো। তিনি যদি অন্তরের ফল কেটে গিয়ে থাকে তবে তিনি আমাকে ত্যাগ দিলেন কেন? কি? তিনি তোকে ত্যাগ দেবেন? এই কথা তুই ভাবলি কি করে? দেখ গে, তিনি তালুকে গিয়ে মুখ লুকিয়ে বসে আছেন, তোর সম্মুখে আসতে পারবে না। তাই তার ওই কালাপাহাড় গুরু রামমোহন রায় তাকে নাকি বলেছে সবই মনের ভুল, কুসংস্কার। আর দুর্বল মন যখন মন্ত্রতন্ত্র বিশ্বাস করে তখনই নাকি কুমন্তর ফলে। দেখ গে, তাই সে এখন ভাবছে সে কি কুমন্তর বিশ্বাস করে, তাই সে মুখ লুকিয়ে বসে আছে। তুমি কি করে জানলে? কাউকে বলবি না বল। আমি তাকে পত্তর নিকিয়েছিলাম। পত্তর? পত্তর কে নিকে দিল গো? আরে আমাদের ওই নিত্য পুজোর ঠাকুর মশাই আছেন না, তার ছেলে, তার 12 বছর বয়স। আমি তাকে মাধব ঠাকুর বলে ডাকি, সে নিকে দিয়েছিল। আর ঠাকুরপো উত্তরও পাঠিয়েছিল, সেই উত্তর পুটু নুকিয়ে নিয়ে এসেছিল। এই কথা এই বাড়িতে কেউ জানে না। আর ঠাকুরপো পত্তরে নিকেছে তার মনের টানাপোড়নের কথা। সে তোর কথাও নিকেছে, বলেছে আমার রানীর খেয়াল রেখো বউঠান, তাকে বলো আমি সর্বক্ষণ তার কথা ভাবি, কিন্তু তার সম্মুখে গিয়ে দাঁড়াবার সাহস আমার নেই। নিজেকে কেন এমন ভাবে সাজা দিচ্ছেন? কেন এমন ভাবে সাজা দিচ্ছেন আপনি? আমি শুনেছি স্বামীরা নাকি তাদের বউয়ের গায়ে হাত তোলে, তাদের গায়ে তোলে রাখে। আপনি তো আমার মাথায় করে রেখেছেন আপনি। সামান্য একটু ভুল হয়েছে, আপনার নিজের দোষে নয়। আপনি তবে কেন এমন ভাবে অনুতাপ করছেন? কেন এত অনুতাপ করছেন আপনি? বলুন কেন এত অনুতাপ? ঠাকুরপো অমন ধরা মানুষই রে, মেয়েদের মান দেওয়া তার চেয়ে বেশি আমি আর কাউকে কখনো দেখিনি। ছোট ঠাকুর সে কথা জানে, তাও তার কেন এমন বিভ্রম হলো কে জানে। আচ্ছা দিদি, ছোট ঠাকুরকে কিছু দেখলাম না, তুমি আমার কাউকে কিছু বলনি তো? আমি কাউকে কিছু বলার আগে ছোট ঠাকুরজি আর জামাই এ বাড়ি ছেড়ে বিদায় নিয়েছে। আর মাও আমায় দিব্যি দিয়ে
আমার মুখ থেকে সব কথা বের করে নিয়েছে। আমি কি করতুম বল? দেখবি দেখবি দুদিন পরে সবাই সব কথা ভুলে যাবে। তুই ওসব নিয়ে ভাবিস নে, ওসব নিয়ে ভাবিস নে। হ্যাঁ রে, তোর তোর বাপের ঘরে ঘাট বাঁধানো নিয়ে তুই নাকি কি সব গোল পাকিয়েছিস শুনলাম। কি গোল পাকিয়েছিস বলতো? আমার ঠাকুরপো এরকম দোষী বউ কোত্থেকে জোগাড় করলো কে জানে।